এই ক্লাসে আমরা খুব অল্প সময়ের মধ্যে জৈব রসায়নের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সলভ করে ফেলবো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য 0.154 ন্যানোমিটার, ডাবল বন্ডের ক্ষেত্রে 0.134 ন্যানোমিটার অ্যান্ড ট্রিপল বন্ডের ক্ষেত্রে 0.120 ন্যানোমিটার। তো বেনজিনের ক্ষেত্রে আসলে ব্যাপারটা একটু ঝামেলার, কারণ বেনজিন আমরা বলতে পারি না যে পুরোপুরি সিঙ্গেল বন্ড বা পুরোপুরি ডাবল বন্ড। এই ক্ষেত্রে একান্তর দ্বিবন্ধন থাকে, একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড। এই জন্য বন্ধন দৈর্ঘ্যটাও এখানে সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ডের মাঝামাঝি একটা সংখ্যা হয়। দেখো সেটা কত, 0.139, 154 থেকে কম, 134 থেকে বেশি। তো এখানে আনসারটা কি হবে, 0.139 ন্যানোমিটার। কারণটা একটু দেখে নিবা, এই তিনটা বন্ধন দৈর্ঘ্য একটু দেখে নিবা, দূরত্বটা একটু সুন্দর করে দেখে নিবা। এরপরে 2 নম্বর কোশ্চেনে যাই, ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত কোনটা? এটা বিভিন্ন বোর্ডে আসে, আবার আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলকটা দেখো COO। জাস্ট এতটুকু মনে রাখো, তাহলে আশা করি অ্যান্সার করে আসতে পারবে। এখান থেকে ডিটেলসে কোশ্চেন আসে না। এবং এর নামকরণটা, এটা কি ইথানোয়িক অ্যানহাইড্রাইড নাকি মিথানোয়িক নাকি বিউটানোয়িক, নামটা হয় কোন জিনিসটা থেকে এটা তৈরি হয়েছে সেই অনুযায়ী। তো যখন ইথানোয়িক অ্যাসিড থেকে তৈরি হয় তখন এটার নাম হয় ইথানোয়িক অ্যানহাইড্রাইড। দুইটা ইথানোয়িক অ্যাসিড, তো 4টা কার্বন থাকে। তো দেখো এখানটাতে CH3 COO CH3 4টা কার্বন, কারণ 2টা ইথানোয়িক অ্যাসিড ছিল। আর আমাদের ফোকাস যেটা, সেটা হচ্ছে যে এখানে COO আছে কিনা। তুমি একটু খেয়াল করো, COO থাকলে তুমি সেটাকে ইথানোয়িক অ্যানহাইড্রাইড হিসেবে দাগাবা। এবং সাধারণত এই ইথানোয়িক অ্যানহাইড্রাইডটাই আসবে, অন্যটা আসার সম্ভাবনা খুবই কম। এরপর আসো পরের কোশ্চেনে যাই, অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত কোনটা? এখান থেকে কিছু কার্যকরী মূলক পরীক্ষাতে আসে, তোমরা গুলিয়ে ফেলো, সেগুলো সব লিস্ট করেছি। দেখো অ্যামিনের কার্যকরী মূলক NH2, অ্যামাইডের ক্ষেত্রে CONH2, গুলাবা না, অ্যামিন NH2 সিম্পল, অ্যামাইডের ক্ষেত্রে CONH2। এরপর নাইট্রাইল বা সায়ানাইড, নাইট্রাইল বা সায়ানাইডের ক্ষেত্রে এটা হচ্ছে CN, সায়ানাইড, CN। ওকে, আরেকটা আছে যে এইটার একটু উল্টা, আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল, সেটা কিন্তু আবার NC। তাইলে CN এইটা নাইট্রাইল বা সায়ানাইড, আর আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল হচ্ছে NC। ওকে, এরপর নাইট্রোসও দেখো NO। সো এটা খুব ইম্পর্টেন্ট, এই 5টা একটু ভালো করে দেখবা। অ্যামাইডের ক্ষেত্রে তাহলে উত্তর কি হবে, CONH2, দ্যাট ইজ আনসার হচ্ছে ঘ। ওকে, এরপর আমরা পরে যাই, পরের কোশ্চেনের নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত অলরেডি আমরা দেখে ফেলেছি, আনসার হচ্ছে গ। ওকে, পরের কোশ্চেনে যাই, হেক্সেন 3 কোন প্রকারের সমানতা দেখায়? এখন সমানতা সম্পর্কে একটু বলি। দেখো সমানতা বেসিক্যালি ব্রডলি 2 ভাগে ভাগ করি আমরা, গাঠনিক সমানতা আর স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। গাঠনিক সমানতা আবার 5 প্রকার, চেইন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামরিজম এন্ড টটোমারিজম। এক্সাম্পলগুলো বই থেকে একটু দেখে নিবা। আর স্টেরিও সমানতা 2 প্রকার, জ্যামিতিক সমানতা আর আলোক সক্রিয় সমানতা। আলোক সক্রিয় সমানতার শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকবে, আর জ্যামিতিক সমানতার কিছু শর্ত আছে, যেমন ডাবল বন্ড থাকবে। এবং এই ক্ষেত্রে দেখা যায় ফিগারের মধ্যে, আমরা একটু পরের পেজে চাই, দেখো লিখেছি আমি এখানে, কনফিগারেশনের মধ্যে তুমি যদি তাকাও, তাহলে কার্বনের মধ্যে যে ডাবল বন্ড আছে, দুই পাশে এইখানে যে কোনো সাইড তুমি চিন্তা করো না কেন, একই রকম মূলক থাকা যাবে না, মিনিমাম একটা ভিন্ন থাকতে হবে। দ্যাট ইজ এখানে AB থাকতে পারে, ABCD থাকতে পারে। দ্যাট ইজ এইখানে দুই সাইড তুমি খেয়াল করে দেখবা যাতে দুই পাশেই কমন জিনিস না থাকে। কমন জিনিস থাকলে কি হবে, তুমি সেখানে তাকে যেখানেই দাও না কেন একই তো হয়। সো তখন তুমি কোনো সমানতা বা ভিন্নতা পাবে না। তাহলে এই ক্ষেত্রে হইতে পারে এরকম AB হইতে পারে ABAD, আবার এরকমও হইতে পারে, কিন্তু ধরো C এইখানে AB আছে, এইখানে CD আছে, তখন ভরটা ধরে আমরা সমানতা বের করি। সো আমাদের টার্গেট হচ্ছে এখানে ডিফারেন্ট টাইপ অফ থিংস থাকা লাগবে। ওকে, তো তুমি এখানটাতে এই কয়েকটা জিনিস একটু দেখিও। দেখার পরে আমরা যখন এরকম কোনো প্রশ্ন আসবে তখনই তাদের সংকেতটা একটু ভেঙে ফেলবো। যেমন ওখানে যে আনসারটা ছিল হেক্সেন 3, হেক্সেনকে আমরা ভেঙে ফেলেছি। দেখো হেক্সেন তুমি যদি ভেঙে ফেলো, এরকম একটা স্ট্রাকচার পাওয়া, এখানে সেই ডাবল বন্ড এবং এই দুইটা কার্বনে কোন কি যুক্ত আছে একটু দেখো। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, CH3 CH2 CH3 CH2, এটা কিসের সাথে মিলে? এই ধরো সেই হাইড্রোজেন একই জিনিস, অ্যান্ড CH3 CH3। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রথম ফর্মুলাটার সাথে মিলে। সো তুমি অল্টারনেট করে এটা নিচে দিয়ে হাইড্রোজেন উপরে দিলে একরকম হয়, আবার এটা উপরে দিয়ে হাইড্রোজেন নিচে দিলে আরেক রকম হয়। এই পাশটাও তুমি এভাবে অল্টারনেট করতে পারো। তো সিস ট্রান্স সমতা এখানে আমরা দেখি, একই পাশে থাকলে সিস অ্যান্ড অপোজিট সাইডে একই জিনিস থাকলে ট্রান্স। সো এই জিনিসগুলো তোমরা একটু সুন্দর করে দেখে ফেলবে। এখানে আমি শর্ত অনেক কিছু লিখেছি, একটু দেখে ফেলবো। সো এখানে উত্তরটা কি হবে, হেক্সেন 3 এটা কি ধরনের সমানতা দেখাবে, সিস ট্রান্স সমানতা। এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? আলোক সক্রিয়র ক্ষেত্রে আমরা শর্ত বলেছি কি, কাইরাল কার্বন থাকতে হবে, অর্থাৎ মিনিমাম একটা কার্বনে যতগুলো মূলক যুক্ত আছে ওই 4টা মূলক ডিফারেন্ট হবে।
কাইরাল কার্বন কি? একটা কার্বনের সাথে যুক্ত 4টা মূলক যদি ডিফারেন্ট হয় সেটাই হচ্ছে কাইরাল কার্বন। এখন এখানে আমি আনসারটা শুধু তোমাদের অ্যানালাইসিস করব। এখানে আমি সবগুলো সংকেত দেখেছি, তার মধ্যে একমাত্র বিউটানলের মধ্যে আমি কাইরাল কার্বন পেয়েছি। বিউটানলটা আমি ভেঙে লিখেছি, দেখো এখানে বিউটান অল কত নম্বরে? 2 নম্বরে, বিউটানল 2, তাহলে 2 নম্বরে OH, অ্যান্ড তুমি যেহেতু 4টা কার্বন দিয়ে অন্যগুলো মিট আপ করে দিতে হবে, মিট আপ করে দিয়েছি। এখন দেখো এইখানটাতে আমি একটু বিস্তৃত করে লিখেছি, এইখানে একটা কাইরাল কার্বন পাচ্ছি, এখানে এক হাতে হাইড্রোজেন যুক্ত, আর এক হাতে OH, আর এক হাতে এইটা, আর এক হাতে এইটা, দেখো 4টা কিন্তু ডিফারেন্ট। সো এই মাঝখানের কার্বনটা কাইরাল কার্বন, যেহেতু এখানে কাইরাল কার্বন আছে সো এটা আলোক সক্রিয়। ওকে, এরপর আসো গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? এখানে গ্লুকোজের সংকেতটা আমি সুন্দর করে লিখে ফেলেছি। 6টা কার্বন থাকবে এবং এক মাথায় থাকবে CHO, এক মাথায় থাকবে CH2OH, আর বাকি কার্বনগুলোতে অল্টারনেট করে HOH থাকবে। ওকে, সুন্দর করে আমি কিন্তু এটা লিখে ফেলেছি। এখন দেখো তুমি কাইরাল কার্বন খোঁজ করলে এই যে 4টা মাঝখানের কার্বন এরা সবাই কাইরাল, আর এর সাথে এটা যুক্ত, এটা যুক্ত, এটা যুক্ত, আর এটা যুক্ত। দেখো 4টা জিনিস কিন্তু আলাদা। প্রত্যেকটা কার্বন তুমি যদি ধরো, এই যে মাঝখানের 4টা কার্বন প্রত্যেকটার সাথে যুক্ত কাইরাল কার্বনগুলো ডিফারেন্ট। সো আমরা এইভাবে একটু সুন্দর করে দেখে ফেলবো। তারপরে একটু মনে রাখো যে গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কাইরাল কার্বন ছিল 4টা, কারণ পরীক্ষার সময় এত সময় নাও থাকতে পারে, মনে থাকলে তো মাশাআল্লাহ। এরপর টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগ? টটোমারিতা প্রদর্শনের শর্ত হচ্ছে এরা অ্যালডিহাইড বা কিটোন শ্রেণীর হবে, দ্যাট ইজ সিও মূলক থাকবে, কার্বনিল মূলক থাকবে, এবং এখানে অন্তত একটা আলফা হাইড্রোজেন থাকবে, আলফা কার্বনে অন্তত একটা হাইড্রোজেন থাকবে। তো এইখানটাতে যে অপশনগুলো আছে তার মধ্যে আমি আনসার পেয়েছি বিউটানন। একটু বিউটাননটা তুমি যদি ভাঙো দেখো CH2, CH2CO, CH3, তো এই সেই কার্যকরী মূলক। তো এখানে আলফা তুমি কার্বন যদি দেখো, এই আলফা কার্বন হাইড্রোজেন আছে, তাহলে এইখানটাতে আনসার চোখ বন্ধ করে বিউটানন, কোনো সন্দেহ নাই। আর বাকি অপশনগুলো দেখো এরা অ্যালডিহাইড বা কিটোন না, এদেরগুলা অ্যালডিহাইড বা কিটোনই না, সো আমাদের আলফা হাইড্রোজেন খোঁজার সুযোগই নেই। আমরা আগে দেখবো এটাকে অ্যালডিহাইড বা কিটোন, তারপর তুমি চিন্তা করবে যেখানে আলফা হাইড্রোজেন আছে কিনা। সো আনসার হচ্ছে ক। এরপর আমরা পরে যাই, নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? অ্যালকোহল আমরা ব্রডলি 3 ভাগে ভাগ করি, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল মানে OH মূলক যে কার্বনে যুক্ত আছে সে একটা মাত্র কার্বনের সাথে আর এক হাত দিয়ে ধরে আছে। 2 ডিগ্রি অ্যালকোহল মানে OH যেখানে আছে ওই কার্বনটা 2টা কার্বনকে ধরে আছে। আর 3 ডিগ্রি অ্যালকোহল মানে OH যেখানে আছে ওই কার্বনটা বাকি 3টা হাত দিয়েও কার্বনের সাথে যুক্ত আছে। তো এখানে দেখো যেমন এইটার ক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করি, OH আছে কোথায়? এখানটাতে। তো OH এখানে থাকলে আমাদের পাশের কার্বন হচ্ছে এই C, ওর দেখো এক হাতে মাত্র CH3, আর বাকি হাতে কিন্তু 2টা হাইড্রোজেন, তাহলে এখানে একটা মাত্র হাতে কার্বন আছে, এই জন্য এটা 1 ডিগ্রি। 2 ডিগ্রি এই সেই OH, এই সেই কার্বন, একটা হাতে হাইড্রোজেন, বাকি 2 হাতে কিন্তু CH3, তাইলে C 2 হাতে C, এই জন্য 2 ডিগ্রি। আর এখানে দেখো এই সেই কার্বন, এক হাতে OH, বাকি 3 হাতে CH3, এখানে CH3, এখানে CH3, দ্যাট ইজ কার্বনের সাথে যুক্ত, 3টা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটাকে আমরা 3 ডিগ্রি বলি। তাহলে এখানে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি দেখলাম, বা ডিগ্রি দিয়ে যাই বলি না কেন, টারশিয়ারি বলুক 3 ডিগ্রি বলুক, এখানে আনসার কোনটা হবে? ক অবশ্যই, কারণ তুমি কারণটা দেখতেই পাচ্ছ, এখানে 3টা কার্বনের সাথে যুক্ত। এরপর আসি নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তো জ্যামিতিক সমানতা, সিস্টেন্স সমানতা, বা এখানটাতে আমরা খুব কমনলি একটু আগে যেটা দেখলাম ওইটা যদি তুমি চিন্তা করো, তাহলে এই প্রথম যে যৌগটা পাচ্ছ, এই প্রথম যৌগটাই কিন্তু সেই আমার আগে CABর ফর্মুলা, মানে এই C ডাবল বন্ড আছে শর্ত অনুযায়ী, এটা ধরো A, তাহলে A, এটা B, সো এখন যে পজিশনে আছে সেম পজিশনে, দুটোই উপরে আছে, তাহলে এটা সিস সমানু। যখন তুমি ক্লোরিনটা নিচে দিবা, এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন দিবা, আর এখানে হাইড্রোজেন দিয়ে দিবা, এখানে হাইড্রোজেন থাকবে, আড়াআড়ি থাকবে, তখন সেটা ট্রান্স সমানু। তাইলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। বাকিগুলোতে দেখো এটা সেম জিনিস, তো এটা দেখাইতে পারে না, এটাও সেম অ্যান্ড এখানেও সেম। দ্যাট ইজ আমি যেটা বলতে চাচ্ছি, একটু আগে যেটা বললাম একই জিনিস হইলে হবে না, মানে এই ধরো একটা কার্বন, এটা ডাবল বন্ড, এই কার্বন, তুমি যদি এর 2 হাতেই হাইড্রোজেন দিয়ে দাও, আর এর ধরো একটা হাইড্রোজেন দিলা, একটা ক্লোরিন দিলা, বা অন্য কিছু দিলা, তো একে তুমি উপরে উঠাও নিচে নামাও, জিনিসটা কি হবে না। এই জন্য একটা কার্বনে যুক্ত যদি 2টা মূলক একই হয় সেক্ষেত্রে আমরা জ্যামিতিক বা সিস্টেন্স সমানতা পাবো না। এরপরে নিজের কোনতে ইলেকট্রোফাইল, ফাইল ম্যান টু লাভ, ইলেকট্রনকে যে ভালোবাসে তাকে ইলেকট্রোফাইল বলা হয়, যে ইলেকট্রন খায়। তো এখানে কার ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে দেখো তো? যার ইলেকট্রনের ঘাটতি আছে তার ভালোবাসা আছে, যার ইলেকট্রন বেশি আছে ও তো ইলেকট্রনকে ভালোবাসবে না। তাহলে এখানে আমরা সবগুলো ভেঙে লিখেছি, দেখো LCl3 এর ক্ষেত্রে এখানে 3টা ক্লোরিন আছে, এবং এখানে অ্যালুমিনিয়ামের শেষে 3টা ইলেকট্রন ছিল, ক্লোরিন একটা একটা করে দিয়ে 6টা হয়েছে, তাইলে এখানে অষ্টক কিন্তু অপূর্ণ, 6টা ইলেকট্রন আছে, তো খুব স্বাভাবিক অষ্টক পূর্ণ করার জন্য এই ইলেকট্রনকে চাইবে। ওকে, NH3 এর ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের অলরেডি 5টা থাকে, হাইড্রোজেন 3টা মিলে 3টা দিছে আরো, তাইলে এখানে 5 আর 3 মিলে কয়টা হচ্ছে? 8টা হচ্ছে, এবং এইখানটাতে মুক্ত জোড় ইলেকট্রন থাকতেছে একটা, সো এই ইলেকট্রনকে দিতে চাই, ইলেকট্রনকে চাই না, ইলেকট্রোফাইল না, এটা নিউট্রোফিল। তো এখানে এরপর দেখো
আর এর সাথে যখন তুমি OH দিবা, এখানেও একই কাহিনী, অষ্টক তো অক্সিজেনের পূর্ণ হচ্ছেই, একই সাথে মুক্ত জোড় ইলেকট্রন আছে, সো এটাও নিউক্লিওফাইল। এরপরে H2O এর ক্ষেত্রেও একই রকম, এটা নিউক্লিওফাইল। তাহলে একমাত্র আনসার এখানটাতে এই ক। ঠিক আছে, এরপর কার্বনিয়াম আয়নসমূহের স্থায়িত্বের ক্রম কোনটা, খুব ইম্পর্টেন্ট, কার্বোক্যাটায়ন এন্ড কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম। তো তুমি যদি এখানে দেখো, তো বইতে কিন্তু একটু ঝামেলা আছে, একটু ভুল আছে, আমরা একটু ইজিলি মনে রাখবো, এই যে CH3 বা আর অ্যালকাইল মূলক, এরা কিন্তু ইলেকট্রন দাতা, এরা ইলেকট্রন ধরে রাখতে চায় না, অন্যকে দিতে চায়। তো তুমি যখন এরকম একটা CH3 এর কথা চিন্তা করবা আর Cr3 এর কথা চিন্তা করবা, এটা হচ্ছে Cr3, তিনটা আর যুক্ত আছে একটা কার্বনের সাথে, তখন এমনিতে কার্বন কি পজিটিভলি চার্জড। এখন আমি বললাম যে আর বা CH3 কি করে, ও ইলেকট্রন দান করতে চাই। এখন অলরেডি কার্বনের একটা প্লাস পজিটিভিটি আছে, আরগুলা যখন একটু একটু করে নেগেটিভ চার্জ একে দিবে, তখন কিন্তু এটা নিউট্রালিটির দিকে যেতে থাকবে। তো যখন নিউট্রালিটির দিকে যাইতে থাকবে, তখন নিউট্রাল জিনিস কিন্তু বিক্রিয়া করে না, যেমন অভিজাত ধাতুগুলো, নোবেল মেটালগুলো, এবং এর সাথে সাথে যে নভেল গ্যাসগুলো আছে সেগুলো। তো এরা যত বেশি ইলেকট্রন পাবে তত নিউট্রাল হবে, এই জন্য বিক্রিয়া করতে চাইবে না, এই জন্য এটা স্থায়িত্ব বেশি হবে। কিন্তু এখানে কেউ ওকে ইলেকট্রন দিচ্ছে না, পজিটিভিটি বেশি নিয়ে বসে আছে, পজিটিভ হয়ে বসে আছে, কখন ইলেকট্রন আসবে আমি বিক্রিয়া করব। তাহলে এটা কিন্তু অনেক বেশি সক্রিয়, কিন্তু স্থায়িত্ব কম। তাহলে সব থেকে বেশি স্থায়ী Cr3, কারণ অনেক ইলেকট্রন পেয়ে এর পজিটিভিটি একেবারে কমে যায়। তারপর তুমি একটাকে রিপ্লেস করে দাও হাইড্রোজেন দিয়ে, CH2, CH2R আর CH3, সব থেকে কম স্থায়ী হচ্ছে CH3। ঠিক আছে, এর কনসেপ্টটা একটু দেখবা, তাহলে এখানে আনসারটা একটু ঝামেলা ছিল বইতে, সো এটা একটু ঠিক করে দেখে নিও। এরপরে হচ্ছে কার্বো অ্যানায়নের স্থায়িত্ব ক্রম কত, ঠিক তার উল্টা। হ্যাঁ, ওখানে আমরা যেটা দেখলাম তার উল্টা। তো এই ক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে ধরো আমার কাছে একটা Cr3 আছে, এখানে একটু নেগেটিভিটি আছে, তো এখানে আর কে করতেছে, তিনটা গ্রুপ মিলে আরো নেগেটিভ চার্জ সিকে দিচ্ছে, তো আরো বাড়তেছে। তাহলে এই ক্ষেত্রে Cr3 নেগেটিভিটি অনেক বেশি হবে, অনেক বেশি বিক্রিয়া করতে চাইবে, স্থায়িত্ব সব থেকে কম। আর CH3 যেটা, এখানে তো কেউ ওকে চার্জ দিচ্ছে না, সো এটা মোটামুটি তুলনামূলক কম আছে, সো এইটা সব থেকে বেশি স্থায়ী। তাহলে এখানে সব থেকে বেশি স্থায়ী CH3, তারপরে একটা আর দিয়ে রিপ্লেস করো, দুইটা আর দিয়ে রিপ্লেস করো, তিনটা আর দিয়ে রিপ্লেস করো, আনসার ইজ ক। এরপরে আসো, বলয় যৌগটিতে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা কত। এরকম যৌগের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, যদি সিম্পলি শুধু ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড যে কয়টা, তার ডাবল পরিমাণে, দ্বিগুণ পরিমাণে মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। আর এরকম ক্ষেত্রে তোমার যদি অক্সিজেন বা নাইট্রোজেন থাকে, তাহলে এদের যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেটাও তার সাথে কাউন্ট করতে হয়। তাহলে এখানে ডাবল বন্ড কয়টা আছে, একটা দুইটা ডাবল বন্ডের জন্য প্রত্যেকটা ডাবল বন্ডে দুইটা করে ইলেকট্রন থাকে, 2 2 4টা, আর এখানে দুইটা আছে, 4 + 2 = 6। তাহলে এখানে আনসার হচ্ছে 6টা। ওকে, আর বেনজিনের ক্ষেত্রে আমরা 3টা ডাবল বন্ড পাই, এর জন্য 6টা থাকে, ন্যাপথালিনে 10টা, অ্যানথ্রাসিনে 14টা। এগুলোও দেখবা, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ন্যাপথালিনেরটা চলে আসতে পারে। এরপর আসো, নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্ধ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে। অর্ধ প্যারা নির্দেশকের আরেকটা নাম হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। হ্যাঁ, কারণ অর্থপ্যারা মূলক কোথাও যুক্ত হলে ওই বলয়টা সক্রিয় হয়। তো অর্থপ্যারা নির্দেশক কারা, কিভাবে চিনবো, এখানে জাস্ট এতটুকু মনে রাখো, যেখানে কোনো ডাবল বা ট্রিপল বন্ড থাকবে না, তারা সবাই অর্থপ্যারা নির্দেশক। ওকে, তাইলে এখানে তুমি যদি অপশনগুলো দেখো, CHO, CN, NO, CHO, CHO ডাবল বন্ড আছে, CN ট্রিপল বন্ড আছে, ব্রোমিন কিছুই নাই, আর NO ডাবল বন্ড আছে। তাহলে একমাত্র ব্রোমিনের ক্ষেত্রে কোনো ডাবল বন্ড নাই, এটাই অর্থপ্যারা নির্দেশক বা বলয় সক্রিয়কারী মূলক। ঠিক আছে, এরপর যদি আমরা বলি মেটা নির্দেশক কোনটা বলো তো, মেটা নির্দেশক ঠিক তার উল্টা, যেখানে আমরা ডাবল বা ট্রিপল বন্ড পাবো, এবং এরা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, নিষ্ক্রিয়কারী মূলক বলা হয় এদেরকে। তো এখানটাতে তুমি যদি যেগুলো আছে সেগুলো দেখো, এইখানে কোনো ডাবল বন্ড নাই, একটু ভেঙে দেখতে পারো তুমি চাইলে, তিনটা হাইড্রোজেন, অ্যান্ড সব জায়গাতে একই রকম কাহিনী। কিন্তু SO3H যেটা, এটাকে আমি ভেঙে লিখেছি দেখো, সালফারের সাথে এখানে একটা হাত ফাঁকা, ওপরে ডাবল বন্ডের অক্সিজেন, নিচে ডাবল বন্ডের অক্সিজেন, দেন অক্সিজেন, তারপর অক্সিজেনের আরেক হাতে হাইড্রোজেন। তো এখানে ডাবল বন্ড দুইটা আছে, এই জন্য এইটা হচ্ছে মেটা নির্দেশক বা নিষ্ক্রিয়কারী মূলক। ঠিক আছে, এরপর দেখো, বেনজিন বলয়ে NO2 মূলক থাকলে কোন ইলেকট্রনের তুলনামূলক ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। এখন বলো, এই যে NO2 মূলক, এটা কি ধরনের মূলক, আচ্ছা NO2 তুমি যদি দেখো, এটা কিভাবে লেখা যায়, এভাবে করে, এভাবে লেখা যায়, বা আরেকটু অন্যভাবে লেখা যায়, একটা আসলে এখানটাতে
এই সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এখানটাতে NO2 এর মধ্যে ডাবল বন্ড কিন্তু আছে, সো এটা মেটা নির্দেশক। জাস্ট এতটুকু মনে রাখো যে অর্থপ্যারা নির্দেশকের ক্ষেত্রে 2, 4 এবং 6 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, আর মেটা নির্দেশকের ক্ষেত্রে 3 আর 5 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বাড়ে। তাহলে এটা যেহেতু মেটা নির্দেশক, তাহলে এখানে 3 বা 5-এ বাড়বে। তাহলে আনসার কি হবে? এখানে 3, বাকিগুলো তো জোড় সংখ্যা। তাহলে বিজোড় মেটাতে অ্যান্ড জোড় অর্থতে। এখন এখানটাতে আবার বলি আমি একটু, অর্থপ্যারা শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বা ট্রিপল বন্ড থাকবে না। এরা সক্রিয়কারীমূলক, ইলেকট্রন ঘনত্ব 2, 4, 6 পজিশনে বাড়ে। মেটা ডাবল বা ট্রিপল বন্ড থাকবে, এরা নিষ্ক্রিয়কারীমূলক, এবং এই ক্ষেত্রে বিজোড় পজিশনে, দ্যাট ইজ 3 এবং 5 নাম্বার পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়বে। এতটুকু মনে রাখিও। এরপর আসো অ্যারোমেটিক বলয় সক্রিয়কারীমূলক কোনটা? অলরেডি বলেছি, যেখানে কোনো ডাবল বন্ড না ট্রিপল বন্ড নাই। এই যে এখানে দেখো OH OH CH3 জাস্ট CH, 3টা হাইড্রোজেন, আর বাকিগুলোতে সব জায়গায় ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে। ওকে, এরপর পরের কোশ্চেনে যাই। ইথাইন, এটাকে আমি হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করাই প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দিয়ে, তাহলে একটা X যৌগ তৈরি হয়। এই X যৌগটা কি? সাধারণত এরকম ক্ষেত্রে যদি আমরা হাইড্রোজেন যোগ করি, ইথাইন দ্যাট ইজ ইথাইন CH ট্রিপল বন্ড CH, এই ক্ষেত্রে তুমি হাইড্রোজেন যোগ করো। হাইড্রোজেন যোগ করলে প্রথম ধাপে CH2 ডাবল বন্ড CH2 তৈরি হবে, আবার পরের ধাপে যে CH3 সিঙ্গেল বন্ড CH3 তৈরি হবে। ওকে, সাধারণ নিয়ম এটা। কিন্তু তুমি যে এই যে বিক্রিয়কটা এখানে এই প্রভাবকটা ব্যবহার করেছো, এটা ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে, বিক্রিয়াটা সেকেন্ড স্টেপেই থামিয়ে দেয়। সুতরাং এখানে তুমি CH3 পাবে না। কি পাবে? CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হবে? আনসার কিন্তু খ হবে। ওকে, পরের কোশ্চেনে যাই। গ্রিগনার বিকারক, এটার সাথে তুমি যদি RCHO এর বিক্রিয়া করা, তাহলে X যৌগ তৈরি হয়। X যৌগটা কি? তো এই গ্রিগনার রিয়াকশনগুলো সুন্দর করে এভাবে লিস্ট করলে 3টা জিনিস মাত্র পাওয়া যায়, খুব সহজ। তুমি যদি এই CHO দ্যাট ইজ 1 ডিগ্রি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাও, তাহলে কি তৈরি করে? এখানটাতে 1 ডিগ্রি অ্যালকোহল। তুমি সমস্ত অ্যালডিহাইড, কেবলমাত্র এইটা বাদে, কারণ ওটা অলরেডি চলে গেছে, বাকি সমস্ত অ্যালডিহাইডের সাথে যদি বিক্রিয়া করাও, তখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। অর্থাৎ অ্যালডিহাইডের মধ্যে কেবলমাত্র একটা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যেটা, ও 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, বাকি 2 থেকে হাইয়ার নাম্বার সবগুলো 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। আর কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এতটুকু মনে রাখো। তো এখানে RCHO, এখানে একটা কার্বন আছে, আর অবশ্যই এখানে মিনিমাম একটা তো আছে, সো এখানে মোর দ্যান 1, এই জন্য এই গ্রুপ এটা করবে। দ্যাট ইজ এখানে 2 ডিগ্রি অ্যালকোহল তুমি পাবা, 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। ওকে, খুবই সহজ, কিন্তু জানলে কঠিন কিছুই না। এরপরে দেখো, X যৌগ ওজনের সাথে বিক্রিয়া করছো CCl4 এর উপস্থিতিতে, ওজোনাইজেশনের মাধ্যমে পরবর্তীতে মিথানল অ্যান্ড প্রোপানল তৈরি হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে খুব ইজি। এরকম ক্ষেত্রে আমরা জাস্ট আগে যে যৌগ দুটো তৈরি হয়েছে, মিথানল প্রোপানল, এইগুলো লিখে ফেলবো। তাহলে দেখো আমি অলরেডি লিখে ফেলেছি এখানে। এইটা মিথানল, এটা প্রোপানল। এখানে তুমি যে কাজটা করবা এরপর, সেটা হচ্ছে জাস্ট প্রথমে এই অক্সিজেন এন্ড এই অক্সিজেনটা বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে দিলে এখানে কি থাকে? CH2 থাকে, এবং অক্সিজেন চলে গেলে 2টা হাত খুলে যায়। CH3 CH2 CH, এখানেও কিন্তু 2টা হাত খুলে যায়। এখন এরও 2 হাত ফাঁকা, ওরও 2 হাত ফাঁকা, দুইজনের হাত ধরাই দাও, বিয়ে হয়ে গেল এদের। কি তৈরি করলো? CH2 ডাবল বন্ড CH CH2 CH3, দ্যাট ইজ এটা বিউটেন 1। তাহলে জাস্ট এই সহজ নিয়মে তুমি করে ফেলতে পারো। তাহলে এখানে কি তৈরি হবে? বিউটেন 1 তৈরি হবে। আর তুমি যদি মনে করো যে কিভাবে কি করব বুঝতে পারতেছি না, এখান থেকে আমি কোন দিকে যাব, জাস্ট এতটুকু মনে রাখো যে এই ওজোনাইজেশন রিঅ্যাকশনে আমরা অ্যালকিন দিয়ে যদি বিক্রিয়া করি, তাহলে অ্যালডিহাইড বা কিটোন পাই, আর যদি অ্যালকাইন দিয়ে বিক্রিয়া করি, সাধারণত অ্যাসিড পাই। বাট তোমাদের ক্ষেত্রে অ্যালডিহাইডের মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকে। আরেকটা আছে গ্লাইঅক্সাল তৈরি। গ্লাইঅক্সালটা একটা যৌগ থেকেই তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। তো এখানটাতে ইথাইন দিয়ে তুমি যখন ওজোনাইজেশন করবা, তখন ইথাইনের 3 হাত খুলে গেল, 2 হাতে এভাবে উপরে উপরে অক্সিজেন যুক্ত হইলো, আর এখানে জাস্ট আগের নিয়মে অক্সিজেন যুক্ত হইলো। পরে এই অক্সিজেনটা চলে যায় জিঙ্কের সাথে, আর এই কম্পাউন্ডটা পুরোপুরি থাকে, এই বন্ড ভেঙে হাত ধরে। তাহলে এখানে CHO, এই একটা পোর্শন CHO মাঝখানে বন্ডেড থাকে, CHO তৈরি হয়, এখানে যেটা দেখানো হয়েছে। হ্যাঁ, CHO। তো এটা কোথা থেকে তৈরি হয়? আমি দেখো সোজা সাপটা বিক্রিয়া দেখাইলাম, তৈরি হয়েছে অ্যাসিটিলিন বা ইথাইন থেকে। তাহলে এখানে আনসার হচ্ছে ইথাইন। ওকে, ওজোনাইজেশন বিক্রিয়া থেকে অন্তত অনুশীলনীতে যেগুলো আছে ওগুলো দেখবা। এরপরে কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? অ্যালডল ঘনীভবনের শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে, এবং যে যৌগগুলো তুমি নিয়েছো তারা অ্যালডিহাইড বা কিটোন হবে, এবং এরা সাধারণত লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে। তাহলে লঘু ক্ষার, অ্যালডিহাইড বা কিটোন এবং আলফা হাইড্রোজেন যুক্ত হবে। তো এখানে যেগুলো আছে সবাই দেখো অ্যালডিহাইড। এখন আমাদের দেখতে হবে কোথাও আলফা হাইড্রোজেন আছে কিনা। এখানে দেখো এই সেই মূলক CHO, তাইলে আলফা কার্বন কোনটা? আলফা কার্বন এইটা।
তিনটা হাতে ক্লোরিন, কোনো হাইড্রোজেনই নাই, সো এটা হচ্ছে না। এখানে তো কোনো আলফা কার্বনই নাই, সো হচ্ছে না। এটা হচ্ছে মূলক, এটা হচ্ছে আলফা কার্বন। এই যে দেখো এর হাতে দুইটা হাইড্রোজেন আছে, এটা আলফা কার্বন, তাহলে এর সাথে দুইটা হাইড্রোজেন আছে, ওরাই হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এইটা উত্তর হইতে পারে। বাকিটা একটু দেখি, C6H5CHO, এই দেখো এখানে লিখেছে CHO, এইটা সেই আলফা কার্বন, তাইলে এর সাথে কোনো হাইড্রোজেন নাই তো। এর এক হাত, দুই হাত এদিকে, এক হাত এদিকে, এক হাত, চার হাতেই তো বন্ধ, চার হাতেই কার্বন, তাহলে এখানেও নাই। তাহলে আনসার হচ্ছে গ, বুঝছো? তাহলে এই শর্তটা দেখবা। কোন যৌগ অ্যালডল ঘনীভবন দেয় বলো আবার আমার সাথে? অ্যালডিহাইড বা কিটোন যাদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। ওকে, আর শর্ত হচ্ছে লঘু ক্ষারের উপস্থিতিতে এরা বিক্রিয়া করে। এরপর রান্নার জন্য আমরা সিলিন্ডারে যে গ্যাস ব্যবহার করি, এই গ্যাসটা আসলে কি? এখানে সাধারণত বিপি মনে রাখবে, ব্লাড প্রেশার। বিউটেন আর প্রোপেনের মিশ্রণ ব্যবহার করা হয়, যেখানে বিউটেন থাকে 75% অ্যান্ড প্রোপেন থাকে 25%। ওকে, বিপি দিয়ে আমরা মনে রাখবো, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এরপর দেখো গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম কি? তো গ্লিসারিন শনাক্তকরণে আমরা যে যৌগটা তৈরি করি, একটু বিক্রিয়াটা যদি দেখো, গ্লিসারিনের সংকেত CH2OH, CHOH and CH2OH। তো এখানে আমরা KHSO4 দিয়ে বিক্রিয়া করাইলে এইখানে CH2 CH and CHO তৈরি হয়, এখান থেকে OH চলে যায়, এখান থেকে OH যায়, আর এখান থেকে আসলে OH এখান থেকে যায়, আর এখান থেকে একটা হাইড্রোজেন যায়। তো তখন আবার এখানে কি তৈরি হয় আমরা সুন্দর করে লিখে ফেলেছি, 2-propene-on-Al তৈরি হয়। অ্যাক্রোলিন টেস্ট আমরা যেটাকে বলি, অ্যাক্রোলিন তৈরি হয়, এটা প্রচণ্ড বাজে গন্ধ থাকে। তো এখানে কি তৈরি হয় তাহলে 2-propene-on-Al, আমরা বিক্রিয়াটা দেখবো। প্রথমত এখান থেকে গ্লিসারিনের সংকেত দেখবো, দ্বিতীয়ত কিসের উপস্থিতিতে বিক্রিয়া করাচ্ছি দেখবো, কি তৈরি হচ্ছে দেখবো, এখানে গন্ধযুক্ত অ্যাক্রোলিন বা 2-propene-on-Al তৈরি হচ্ছে। তাহলে আনসার ইজ 2-propene-on-Al। এরপরে 1, 2 এবং 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয়ে কোনটা ব্যবহার করা হয়? তো এই অ্যামিনের পার্থক্য নির্ণয়ে আমরা সাধারণত নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা করে থাকি। হ্যাঁ, এখানে নামীয় বিক্রিয়া না, এটার নাম নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা, যেখানে আমরা সদ্য প্রস্তুত নাইট্রাস অ্যাসিড, দ্যাট ইজ HNO2 ব্যবহার করি। এতটুকু মনে রাখিও। তাইলে এখানে আমরা নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা করি, নামেই আছে নাইট্রাস, ও এখানে HNO2 লাগে বিক্রিয়াতে। এখন একটু আমরা দেখবো যে রিয়াকশনটা কেমন হয়। তুমি যদি এখানে 1 ডিগ্রি অ্যামিন দিয়ে বিক্রিয়া করো, তাহলে এখানটাতে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে। যদি 2 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করো, তাহলে হলুদ বর্ণের তৈলাক্ত নাইট্রোজেন অ্যামিন তৈরি হবে। আর যদি 3 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করো, তখন দ্রবণীয় অ্যামোনিয়াম নাইট্রেট লবণ তৈরি করবে। তা 3 ডিগ্রিতে দ্রবণীয় লবণ, 2 ডিগ্রিতে হলুদ রঙের তৈলাক্ত পদার্থ, 1 ডিগ্রিতে নাইট্রোজেন গ্যাস। দেখে ফেলবা, পরীক্ষাতে আসে। এরপর কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? কার্বলিক অ্যাসিড, এটার আরেকটা নাম হচ্ছে ফেনল। তোমরা শুনেছ অবশ্যই ফেনল বা কার্বলিক অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়? সাপ তাড়াতে, এবং হসপিটালে ঢুকলেই যে একটা পাঞ্জেন্ট গন্ধ নাকে লাগে, এটা কিন্তু কার্বলিক অ্যাসিডের গন্ধ। এটা ডিসইনফেক্ট্যান্ট হিসেবে বিভিন্ন জায়গায় ফ্লোর পরিষ্কারের কাজে ব্যবহার করা হয়। ওকে, এরপরে হৃদরোগ অ্যাঞ্জাইনা পেক্টোরিস নিবারণে কোনটি ওষুধ রূপে ব্যবহার করা হয়? দেখো আমরা এখানে নাইট্রোগ্লিসারিন এবং TNTর ব্যবহারগুলো লিস্ট করেছি। নাইট্রোগ্লিসারিনের ব্যবহার ABCD দিয়ে মনে রাখবা। A ফর অ্যাঞ্জাইনা পেক্টোরিস অ্যান্ড অ্যাজমা, B ফর ব্লাস্টিং জিলেটিন, C ফর কর্ডাইট অ্যান্ড D ফর ডাইনামাইট। এই চারটার ক্ষেত্রে আমরা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করি, যার মধ্যে অ্যাঞ্জাইনা পেক্টোরিস অ্যান্ড ডাইনামাইটটা সব থেকে বেশি আসে। তাইলে হৃদরোগে অ্যাঞ্জাইনা পেক্টোরিসে আমরা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করি। ওকে, দুইটা সব থেকে বেশি আসে অ্যাঞ্জাইনা পেক্টোরিস আর ডাইনামাইট। এখানে আমরা কি ব্যবহার করি? নাইট্রোগ্লিসারিন। আরেকটা আছে TNT কোথায় ব্যবহার করা হয়? সাধারণত বোমা টোমা তৈরিতে, টর্পেডো এবং হাত বোমা তৈরিতে আমরা TNT ব্যবহার করি। ওকে, এরপর আসো সেলুলোজে কোন বন্ধনটা বিদ্যমান থাকে? তো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে মেজর দুইটা জিনিস হচ্ছে স্টার্চ এন্ড সেলুলোজ, দুইটাই দুই ধরনের বন্ধন থাকে। স্টার্চের ক্ষেত্রে আলফা গ্লাইকোসাইডিক বন্ড থাকে, অ্যান্ড সেলুলোজের ক্ষেত্রে বিটা গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আনসার কি হবে? সি, বিটা গ্লাইকোসাইডিক বন্ড। স্টার্চ আলফা অ্যান্ড সেলুলোজ বিটা। এরপর যাই আমরা CONH, এটা কি ধরনের বন্ধন? তো দেখো আমরা এখানে বন্ধনগুলো লিখেছি। প্রোটিনের মধ্যে কি বন্ধন থাকে? পেপটাইড বন্ধন। সংকেত কি? তিনটা জিনিসের লাগবে, কোন দ্রব্যে কোন টাইপের বন্ধন থাকে এবং বন্ধনের সংকেত কি। দেখো প্রোটিন পেপটাইড বন্ড থাকে, আমরা কিভাবে লিখি? CONH। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, গ্লাইকোসাইডিক বন্ড থাকে, আমরা এটাকে কক বা অক্সিজেন ব্রিজ হিসেবে লিখি, COC লিখি, বা এরকম অক্সিজেনের দুইটা হাত এভাবে বের হয়ে আছে, এভাবে লিখি। আর লিপিডের ক্ষেত্রে স্টার বন্ড থাকে, COO, অনেকে COO লিখে। তাইলে আবার বলো, প্রোটিন পেপটাইড বন্ড, কার্বোহাইড্রেট গ্লাইকোসাইডিক বন্ড, লিপিড স্টার বন্ড। CONH কক বা অক্সিজেন ব্রিজ অ্যান্ড COO। সুন্দর করে দেখবা। তাহলে CONH এইটা কই থাকবে বলছিলাম? পেপটাইড বন্ড, এটা প্রোটিনের মধ্যে থাকবে। এরপর আসো গ্লোবিউলার বা বর্তুলাকার প্রোটিন কোনটা? এখানে আমি প্রোটিনের ভাগগুলো লিখে ফেলেছি। প্রোটিনকে আমরা যেভাবে ডাইমেনশনালি দেখি, ওভাবে তিনটা ভাগে ভাগ করি, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। প্রাইমারিগুলো 1D, সেকেন্ডারিগুলো 2D অ্যান্ড টার্সিয়ারিগুলো 3D প্রোটিন। প্রাইমারিগুলো সুতার মতো দেখতে, একটা ডাইমেনশন থাকে, সেকেন্ডারিগুলো শীটের মতো, পাতলা শীটের মতো দেখতে, অ্যান্ড টার্সিয়ারিগুলো গোলক বা বর্তুলাকার 3 ডাইমেনশনাল অবজেক্ট। তো এখানে এক্সাম্পলগুলো লাগবে। প্রাইমারির এক্সাম্পল ইনসুলিন, সেকেন্ডারির এক্সাম্পল হচ্ছে মাদের মাংসপেশি, টেন্ডন বা এরকম কঠিন যে জায়গাগুলো, ধমনী, এখানে যে ইলাস্টিক
যে স্ট্রাকচারগুলো সেইখানে আমরা সেকেন্ডারি প্রোটিন পাই। টারশিয়ারি প্রোটিনগুলো গ্লোবিন যুক্ত আছে, দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন এবং কিছু এনজাইম, ম্যাক্সিমাম এনজাইম এই টারশিয়ারি প্রোটিনের মধ্যে পড়ে। ওকে, এগুলা সুন্দর করে দেখে ফেলবে যেগুলো লিখেছি। তাহলে গ্লোবিউলার বা বর্তুলাকার প্রোটিন কোনটা? অবশ্যই টারশিয়ারি, এই যে দেখো লিখেছি গোলক বা বর্তুলাকার হয়। এরপর আসো অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার কোনটা? অতিরিক্ত খাদ্য তুমি যখন খাবা আমরা জানি আমাদের ওজন বাড়বে, সো প্রাথমিক পর্যায়ে সেগুলো কিসে পরিণত হয়? গ্লুকোজে, তারপর গ্লুকোজটা কনভার্টেড হয়ে গ্লাইকোজেনে পরিণত হয়, পরে যখন গ্লাইকোজেন ওভারল্যাপ করে যায়, বেশি বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তখন ফ্যাটে পরিণত হয়। তো এখানে লিভারে যেটা জমা থাকে সেটা কি থাকে? গ্লাইকোজেন হিসেবে। এবং এখানে একটা ইনফরমেশন মনে রাখবা, লিভার নিজেই 100 গ্রাম পর্যন্ত গ্লাইকোজেন সঞ্চয় করে রাখতে পারে। ওকে, শুধু কি লিভারে থাকে না, পেশিতেও কিন্তু কিছু পরিমাণে গ্লাইকোজেন থাকে। তাইলে অতিরিক্ত সুগার থেকে লিভার কি তৈরি করবে? গ্লাইকোজেন তৈরি করবে, সে নিজের কাছে জমা রাখবে কত পর্যন্ত? 100 গ্রাম পর্যন্ত। এর থেকে আরও বেশি হইলে মাংসপেশিতে পাঠাবে, আরও বেশি হইলে আর জমা রাখার জায়গা নেই, তখন ফ্যাটে পরিণত করবে, মোটা হয়ে যাবে মানুষ, চর্বি হয়ে যাবে শরীরে। এরপর আসো কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি করা যায়? তো কার্বন শিকল বৃদ্ধিকরণের সব থেকে কমন দুইটা বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া। উডস বিক্রিয়া নর্মাল বিভিন্ন রকম কার্বনের কি বলবো, মানে যেখানটাতে বেনজিন বলে না এরকম, আর যেখানে বেনজিন রিলেটেড যৌগগুলা সেই ক্ষেত্রে আমরা উডস ফিটিক বিক্রিয়া করে থাকি। তো দেখো উডস বিক্রিয়ার রিয়াকশনটা আমি লিখেছি এখানে, অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি সোডিয়ামের রিয়াকশন করো, তাইলে এই আর এখান থেকে তো এই চলে যাচ্ছে সোডিয়ামের সাথে, আরেকটা আরের হাত ধরবে, আরের হাত ফাঁকা হইলো, এই আরের হাত ফাঁকা হইলো, এই দুইজন হাত ধরাধরি করলো, হাত ধরাধরি করলে আর তৈরি হলো। তাহলে এখানে যে কয়টা কার্বন ছিল উৎপাদে কিন্তু কার্বন সংখ্যা ডাবল হয়ে যাবে। তাইলে এটাই সেই উডস বিক্রিয়া। আর উডস ফিটিক বিক্রিয়া নিচে লিখেছি C6H5 এর সাথে এক্স ছিল, অ্যান্ড এইভাবে মানে সোডিয়াম নিয়েছিলাম আর এক্স নিয়েছিলাম একটা অ্যালকাইল হ্যালাইড, তাহলে এর সাথে তুমি এটাকে লাগাই দাও আর এটাও একে দিয়ে দাও, তাইলে সোডিয়াম, ধরো এখানে ক্লোরিন ছিল, সোডিয়াম ক্লোরাইড তৈরি হইলো, আর এখানে C6H5 এর সাথে এই আর যুক্ত হইলো। তাহলে এখানে 6টা কার্বন ছিল আর আরে যে কয়টা কার্বন সেটা অ্যাড হচ্ছে, তাহলে এটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। তাহলে আমরা এই দুটো দেখে ফেলবো। এরপর আসো নিচের কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় বেশি সক্রিয়? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, দ্যাট ইজ এখানে সংযোজন বিক্রিয়া হবে হাইড্রোজেন দিয়ে। তো এখানে কে সব থেকে বেশি সক্রিয় আমাকে বলো তো? দেখো এখানটাতে আমরা জানি বিক্রিয়া করার জন্য পাই বন্ধন সাধারণত থাকতে হয়, কারণ এখানে সিঙ্গেল বন্ড সিগমা বন্ড অনেক শক্তিশালী হয়, একে সহজে ভাঙা যায় না। তাইলে পাই বন্ধন যেখানে আছে তারা বেশি সক্রিয় হয়, বিক্রিয়া করতে চাই। এখন দেখো আমরা এই জন্য বললাম যে এখানে যেহেতু শুধু সিগমা, এরা খুবই নিষ্ক্রিয়, মানে এটা সর্বোচ্চ নিষ্ক্রিয়, এটা সর্বোচ্চ নিষ্ক্রিয়। তাইলে সক্রিয় কারা হবে? উপরে যেগুলো আছে সেইগুলো। তো এর মধ্যে একটা হচ্ছে ডাবল বন্ডেড আছে, একটা ট্রিপল বন্ডেড। তো ডাবল বন্ড ধরো আগে একটা হাত ধরা ছিল আর একটা হাত দিয়ে ধরলো, শক্তিশালী, মোটামুটি শক্ত করে ধরছে। ট্রিপল বন্ড মানে 3টা হাত দিয়ে ধরে রাখছে, অনেক জোরে ধরে রাখছে। সো ডাবল বন্ড বা একটা হাত ছুটানো মোটামুটি সহজ, কিন্তু 2টা হাত ছুটানো, 2টা পাই বন্ধন ভাঙা কিন্তু একটু কঠিন। সো এখানে সব থেকে সক্রিয় বা সব থেকে বেশি বিক্রিয়া করতে চাই ডাবল বন্ডের যৌগ, তারপর ট্রিপল বন্ডের যৌগ। আর যেখানে শুধু সিগমা আছে, সিগমা ভাঙা খুব কঠিন, এই জন্য এটা সব থেকে নিষ্ক্রিয়। ওকে, তাহলে এখানে সব থেকে সক্রিয় কে হবে? অ্যালকিন, আর এরপরে শ্রেণীতে থাকবে অ্যালকাইন, আর সব থেকে কম সক্রিয় অ্যালকেন। তাহলে এখানে আনসার কি হবে? বিউটিন, কারণ এই একমাত্র অ্যালকিন। এরপর আসো পরে যাই আমরা, কোন যৌগটি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রস্তুত করা যায়? আমরা জানি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। 1 ডিগ্রি অ্যামিন আমরা কি লিখি? 1 ডিগ্রি অ্যামিনে একটা আর মূলক থাকে এবং আর মূলকের সাথে NH2 যুক্ত থাকে, এটাই তো। তাইলে এখানে আনসার হবে RNH2, এবং এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা কিন্তু হ্রাস পায়। তুমি যদি বিক্রিয়াটা দেখো, RCONH2 দিয়ে বিক্রিয়া শুরু করো, RNH2 তৈরি হয়, তাহলে এই মাঝখানে যে CO চলে যাচ্ছে, কার্বন তো চলে যাচ্ছে, সো এই কার্বনটা অমিটেড হয়ে যায়, এই জন্য এখানে কার্বন সংখ্যা হ্রাস পায়। হ্যাঁ, ওকে। এখন পরের পেজে গেলে তুমি একটা জিনিস দেখো, আমরা কিন্তু এখানে আসলে চেষ্টা করেছি তোমাকে অনেক কিছু দেখানোর, কিন্তু জৈব রসায়ন আসলে এত বড় একটা জিনিস, এত দীর্ঘ সময় ধরে পড়তে হয়, এত অল্প সময়ে কভার করা একটু কঠিন। সো এখানে আমি আরও কিছু টপিকের লিস্ট করে রেখেছি, তুমি অবশ্যই আগে হাজারি স্যারের MCQগুলো দেখবা অনুশীলনীর, এরপর এই টপিকের যত যা কিছু আছে একটু বই থেকে, টেস্ট পেপার থেকে ঘেটে ঘেটে দেখবা। তার মধ্যে প্রথমে নামকরণ শিখবা, সমানতাগুলো দেখবা, উদাহরণ বিশেষ করে কার্যকরীমূলক এবং অগ্রগণ্যতাগুলো দেখবা, কার্যকরীমূলক সবগুলো সংকেত এবং অগ্রগণ্যতা। এরপর কার্বো অ্যানায়ন এবং কার্বো ক্যাটায়ন, এগুলো সক্রিয়তা অ্যান্ড ডিটেলস একটু দেখবা। ইলেকট্রোফাইল কোনগুলা অ্যান্ড নিউক্লিওফাইল কোনগুলো একটু এক্সাম্পল দেখবা। অর্থ প্যারা অ্যান্ড মেটা নির্দেশকগুলো দেখবা কীভাবে কাজ করে, ওই যেগুলো আমি বলেছি। অ্যান্ড নামীয় বিক্রিয়া, সব থেকে বড় জায়গা হচ্ছে এখানে আসলে নামীয় বিক্রিয়া। বিক্রিয়াগুলো দেখবা, কোন বিক্রিয়া কী তৈরি হয়, কোনটা শনাক্তকরণে কী ব্যবহার করা হয়, সুন্দর করে দেখবা। বাট সবার আগে প্রায়োরিটি অনুশীলনীর কোশ্চেন, বোর্ড কোশ্চেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।